ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। পরীক্ষা চলে এসছে। 1 এপ্রিল কোনো কোনো স্কুলে ফার্স্ট সামেটিভ, আর 2 এপ্রিল কোনো কোনো স্কুলে ফার্স্ট সামেটিভ। অর্থাৎ অর্থাৎ হয় 1 এপ্রিল না হলে 2 এপ্রিল আমাদের ফার্স্ট সামেটিভ এবং হাফ সামেটিভ পরীক্ষা হবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ডেট হচ্ছে, যে স্কুলে যেমন কোশ্চেন তৈরি করা হয়েছে আর কি। তো আমাদের এখনও সিলেবাসের অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলমটা আমরা শেষ করতে পারিনি। আজকে তো শেষ করবই করব, প্লাস আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেও দেবো। তো চলো শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, প্রথমেই বলে দিই, যখন তোমরা এই ভিডিওটা দেখতে বসবে তার জন্য একটু সময় নিয়ে বসবে, কারণ এই ভিডিওটা একটু লেংদি হবে। লেংদি মিনস প্রায় 1 আওয়ার ক্রস করবে, কারণ আমি আজকে এটাকে শেষ করব, তারপরে আমি ছাড়বো। ওকে, দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। শর্ট কোশ্চেন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। অর্থাৎ আদিতে মানে শুরুতে, এখানে আদি শব্দের অর্থ হচ্ছে প্রথমে বা শুরুতে। ওকে, ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। অর্থাৎ যেটা রিজার্ভার পেন ছিল, সেই রিজার্ভার পেনের নিউ মডেল হলো, অর্থাৎ সেটার মডিফিকেশন ভার্সন হলো ফাউন্টেন পেন। সেটাকে কে তৈরি করেছেন? ওয়াটারম্যান। তাহলে যেটা আদিতে রিজার্ভার পেন ছিল, ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, যেটাকে পরবর্তীকালে ওয়াটারম্যান অনেকটু ডেভেলপ করে তার নাম তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন ফাউন্টেন পেন। দেখো, তোমরা দুটো শব্দের মিনিং এখানে ভালো করে বুঝবে বা বোঝার চেষ্টা করবে। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার কী কী দুটো শব্দ? প্রথম কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসকভার অ্যান্ড ইনভেনশন? এই দুটো শব্দের অর্থ তোমরা ডিকশনারি খুঁজে যাবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে রিজার্ভার পেন এবং ফাউন্টেন পেন, অর্থাৎ যেটা ওয়াটারম্যান তৈরি করলেন রিজার্ভার পেন থেকে, কোনটা ডিসকভার হয়েছিল, কোনটা ইনভেনশন হয়েছিল। এখন তোমরা বলবে, স্যার দুটোই তো একই। না, দুটো একই নয়। আমি বলে দিলাম যে ডিসকভার আর ইনভেনশন দুটো সিনোনিমস নয়, এদের মিনিংটার মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ সমার্থক শব্দ নয়। আমি তোমাদেরকে আগেই বলেছি যে সমার্থক শব্দ বলে কোনো শব্দ কোনো সাহিত্যেই নেই। ঘর আর বাড়ি এরা একই সমার্থক শব্দ নয়। আমি তোমাদেরকে ক্লাসে বলে এসেছি এরা দুটো ভিন্ন শব্দ। যাই হোক, ওটা অন্য বিষয়। আমাদের ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, ঝর্ণা কলম। ওকে, গায়ের ছেলে আমি, অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। দেখো, গ্রামের, যেটা থেকে গাঁ, কোন ধরনের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, এটা তোমরা করে রাখবে। না পারলে আমাকে কমেন্ট করবে, আমি উত্তর বলে দেবো। ক্লিয়ার? তো দেখো, গায়ের ছেলে আমি, দেখো একটা যে কোনো জিনিস আবিষ্কার হওয়ার পরে সেটা গ্রামে এসে পৌঁছায় অনেক দেরিতে। স্বাভাবিকভাবেই আমাদের প্রাবন্ধিক শ্রীপ্রান্ত মহাশয় প্রথমেই বলেছেন যে অজ গায়ের ছেলে তিনি, অর্থাৎ গায়ের ছেলে হিসাবে ফাউন্টেন পেন হাতে পেয়েছে অনেক পরে। ক্লিয়ার? অর্থাৎ শ্রীপ্রান্ত মহাশয়ের হাতে এটা এসছে অনেক দেরিতে, ফাউন্টেন পেনটা। এখন যেমন ধরো, স্যার গ্রামে কেন দেরি করে আসবে? তোমরা জানো ভারতবর্ষে 5G কবে শুরু হয়েছে? 2014 সালে, 15 সালে। 2015 সালে প্রথম মুম্বাইয়ে স্টার্ট হয় 5G। আমরা 5G কবে পাচ্ছি? 2023-এর শেষ এবং 24 থেকে পাচ্ছি প্রপারলি। কারণ কি? তো এই যে গ্রামগুলো, এই যে যত দেখছো না, এই যে আমরা এগুলো কি মেদিনীপুর বলো, তারপরে তোমার বর্ধমান বলো, বা এই সব জায়গাগুলোকে বলো, বিষ্ণুপুর বলো, বাঁকুড়া বলো, এই সব জায়গাগুলো হচ্ছে গ্রামের মধ্যেই পড়ে। এগুলো বিরাট কিছু মাল্টি সিটি নয়। প্রথম বড় বড় শহর বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো বড় শহর, সেগুলোতে প্রথম ইন্ট্রোডিউস হয়, অর্থাৎ প্রথম শুরু হয়। চলো, তারপরে কি বলছে? গ্রামের ছেলে হিসাবে ফাউন্টেন পেন হাতে পেয়েছিলেন বা তুলে নিয়েছিলেন আমাদের প্রাবন্ধিক শ্রীপ্রান্ত মহাশয় অনেক পরে।
আমি ছিলাম কালি কলমের ভক্ত। দেখো, নেশাগ্রস্ত আর ভক্ত এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তোমরা জানো ভাত শব্দটা, এই ভাত শব্দটা উৎপত্তি হয়েছে এই ভক্ত শব্দ থেকে। তো ভক্ত মানে কি? কোনো কিছুর প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা, এটা বলা হয় ভক্ত। অর্থাৎ কারো ভাব মেনে চলাটাই হচ্ছে ভক্ত। ধরো আমি কোনো কাউকে একটা অনুসরণ করছি, অর্থাৎ আমি তার ভক্ত, কারণ আমি তার ভাবটাকে অনুসরণ করছি, তার মনের অবস্থাটাকে, তার পথটাকে অনুসরণ করছি, তাই আমি হচ্ছি ভক্ত। ক্লিয়ার? ওকে। অর্থাৎ দোয়াত আর নিবের কলমের, এটা আমাদের প্রাবন্ধিক ভক্ত কিসের ছিলেন? দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলের ভর্তির পর। তাহলে প্রাবন্ধিক কখন ছাড়লেন? বাঁশের এবং কঞ্চির কলম কখন ছাড়লেন? যখন তিনি হাই স্কুলে ভর্তি হলেন, তখন সে তার ওই কলম থেকে তার মুক্তি ঘটে। কালি বানানো বন্ধ তখন, অর্থাৎ যেহেতু কালি পেনের ব্যবহার নেই, বাঁশের আর কঞ্চির ব্যবহার নেই, অর্থাৎ দোয়াতের কোনো ব্যবহার নেই, অতএব কি হয়েছে না কালি বানানো আর দরকার নেই। কেন দরকার নেই স্যার, তোমরা এখন প্রশ্ন করবে? কারণ তখন অলরেডি কৃত্রিম কালি, অর্থাৎ কৃত্রিমভাবে কালি তৈরি শুরু হয়ে গেছিল। কাচের দোয়াতে কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে। তখন আর ওই কড়াইয়ের পেছন থেকে মাটি নিয়ে সেটার মধ্যে হত্যকি দিয়ে তার পেছনে খুন্তিটার সামনেটা দিয়ে গরম করে কালি তৈরি করতে হতো না। প্রথমে যখন কালি তৈরি হতো না, তখন হয়েছে, এই গল্পটা আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, যে এখন ছোটো ছোটো গোল গোল ট্যাবলেট থাকতো। তোমরা ব্লু দেখেছো? ব্লু, এক ধরনের ব্লু হয়, সেই ছোটো ছোটো ডেলার মতো ব্লু হয় না, ঢিলটার মতো, ওরকম ছিল কালির বড়ি। সেই বড়িটা কী হতো দেখো, তো দু রকমের বড়ি হয়। ব্লু বড়ি তোমরা দেখতেই পাই, অনেকে এখনও বলে, বা গ্রাম বাংলায় এই কথাটা বলে, নীলের বড়ি বা নীল বড়ি, তাই না? অর্থাৎ নীলের ডেলাটা। বলছে কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, দোয়াতটা কিসের এসে গেছে এখন? কাচের দোয়াতে কালি বানানো হতো কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে, অর্থাৎ কালি তৈরি ট্যাবলেট এসে গেল, জলে ফেলে দেওয়া হতো, গুলতো, কালি তৈরি হয়ে যেত। বাহ, খুব সুন্দর। কি কি রঙের কালি তৈরি হতো? লাল আর নীল দুরকম বড়ি পাওয়া যেত। এখানটাতে তোমরাকে ঠকায়। তোমরা সবাই উত্তরে, ইভেন মাধ্যমিকের উত্তরে সবাই কি লেখে জানো তো? প্রথম কালি এসেছিল নীল আর কালো, সবাই লিখতে আরম্ভ করে দাও। ব্যাপারটা সেরকম নয়। প্রথম কালি এসেছিল লাল আর নীল, হয়েছে? লাল আর নীল দুরকম বড়ি পাওয়া যেত। এরপর কি বলছে না, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। আমি প্রথমেই বলেছি যে যখন ওয়াটারম্যান তৈরি করে ফেলেছে না পেনটা, সঙ্গে সঙ্গে কিন্তু কালিরও একটা কালিও আবিষ্কার হয়ে গেছে। কারণ মানুষ বেশি দিন একই রকমভাবে পরিশ্রম করে কোনো কাজ তৈরি করবে না। এখন তোমাদের প্রশ্ন হবে, কেন স্যার মানুষ কি পরিশ্রম করে না? আচ্ছা, আগে লাঙল দেওয়া হতো কিসের সাহায্যে? আগে লাঙল দেওয়া হতো, দুটো বলদ থাকতো, তার পেছনে একটা লাঙল জুড়ে দেওয়া হতো, তারপরে হেড করে তাড়িয়ে লাঙল দেওয়া হতো। এখন লাঙল কিসের সাহায্যে দেওয়া হয়? ট্রাক্টরের সাহায্যে। ইভেন যে ধান লাগানো হয়, সে ধানটাও কিন্তু এখন মেশিনের সাহায্যে লাগাচ্ছে, বা আলু টালু সমস্ত চাষই কিন্তু মেশিনের সাহায্যে হচ্ছে না? তো ভেবে দেখো, মানুষ কিন্তু একই রকম পন্থায় দীর্ঘদিন কিন্তু চলে না বা থাকে না, তারা সবসময় মডিফিকেশন করতেই থাকে। এরপর কি বলছেন? অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কি নাম না? কাজল কালি, সুলেখা ইত্যাদি। এখন আমরা বলবো কাজল কালি, এটা হচ্ছে দোয়াত বা বোতলে এই নামে কালি পাওয়া যেত। অর্থাৎ তোমরা ভাবতে পারো যে এই যে সুলেখা কি ছিল? একটা কোম্পানি। এই যে কাজল কালি, সুলেখা, তোমরা এখন পেন কিনো না, যে বিভিন্ন ধরনের কোম্পানির পেন কিনো, সেই পেনগুলো কি? একটা কোম্পানি সেই পেনগুলো তৈরি করা। বাস্তবে কি? যেমন ধরো তোমার হাতে একটা পেন আছে, সেটা একটা কোম্পানির, তোমার বন্ধুর হাতে একটা পেন আছে, সেটা একটা অন্য কোম্পানির। তাহলে বিভিন্ন কোম্পানির পেন পাওয়া যায়, কিন্তু পেনের কাজটা কি? আসলে তো লেখা। পেনের কাজ কি? লেখা তো,
একদম ঠিক, কিন্তু বিভিন্ন কোম্পানি পেনগুলো তৈরি করে। ঠিক সেই সময় যে কালি আবিষ্কার হতো তখনও কিন্তু একই রকমভাবে কি হয়েছে না, নাম বিভিন্ন কালি বড়ির নাম বা বিভিন্ন কালি কোম্পানির নামগুলো ছিল ভিন্ন। কয়েকটা কালি কোম্পানির নাম কাজল কালি, সুলেখা ইত্যাদি নাম তাদের ছিল। বেশ, বিদেশি কালিও পাওয়া যেত ঠিকঠাক, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। বিদেশি কালি কোন পেনের জন্য পাওয়া যেত? ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেল ছিল রকমারি। দেখো, একটা জিনিস যখন বেরোয় তখন তার ডিজাইনও বেরিয়ে যায় আস্তে আস্তে। পেন প্রথমে কি ছিল? সাদা মাটা, তারপরে কি হলো? পেছনে টিপে টিপে করতে হতো, তারপরে ঢাকনা দেওয়া। এখন দেখবে পেনের বিভিন্ন রকম স্টাইল আছে। সব পেন কি একই রকম দেখতে? না, সব পেন একই রকম দেখতে নয়, বিভিন্ন পেন বিভিন্ন রকমের দেখতে, তাই না? ঠিক তখনও এই বিভিন্ন রকমের পেন এবং নিব এবং হ্যান্ডেল দেওয়া পেন সব কিছুই ছিল ডিফারেন্ট, সব কিছুই ভিন্ন ভিন্ন বেরিয়ে গিয়েছিল। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চায়, অর্থাৎ যে যেমন ধরনের চয়েস করে সে ঠিক তেমন ধরনেরই পেন মার্কেট থেকে পাচ্ছিল। এখন তোমরা বলবে স্যার পেন তো লেখার কাজ, সবার চয়েস একই রকম হবে না। আমাদের এই দুনিয়াতে মনে রাখবে কারো চয়েস একই রকম নয়, আমাদের প্রত্যেকের চয়েস ভিন্ন। ঠিক যেমন আমরা দেখতে ভিন্ন। ধরো আমি তোমাদেরকে একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তোমরা দেখবে যে আমি বললাম তোমরা নিজের পছন্দ মতো মিষ্টি খেয়ে নাও। তোমরা যদি 10 জন থাকো, 10 জনের মধ্যে 3 জন হয়তো একই রকম মিষ্টি খাবে, বাট বাকি 7 জন কিন্তু আরও অন্যরকম 7টা জিনিস চয়েস করবে, করবে না? এটাই হচ্ছে নিয়ম, প্রত্যেকটা মানুষের চয়েস হচ্ছে ভিন্ন রকমের। এবার দেখ, বিদেশে অন্য ধরনের নিব শেষ। আচ্ছা, সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। অবশ্যই বিদেশি জিনিস যে কোনো বিদেশের মানুষ আগে রিসার্চ করে, তারা ডেভেলপ, ঠিক আছে, সে ডেভেলপড হিসাবে তারা কি করছে না, তারা ভিন্ন রকমের নিব, ভিন্ন রকমের ডিজাইনের পেন বার করছে। বেশ, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। দেখো এইখানটায় কিন্তু একটা পার্ট অ্যান্সার হতে পারে। এখন তোমাদের প্রশ্ন হবে স্যার কীরকম পার্ট অ্যান্সার হতে পারে? বিদেশে যে নিব বের হয়েছিল সেগুলো কী দিয়ে তৈরি করা হয়েছিল না, সেগুলো তৈরি হয়েছিল গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি করা হয়েছিল। তাহলে গরুর শিং আর কচ্ছপের খোল কেটে তৈরি হয়েছিল বিদেশি নিবগুলো। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আর আরও পোক্ত করা হতো। এগুলো এখনও পাওয়া যায়। আমরা যে পেন ব্যবহার করি না, মার্কেটে ডায়মন্ড বসানো পেন পাওয়া যায়, বিভিন্ন দামি ডায়মন্ডের পেন পাওয়া যায়, বিভিন্ন সিলভারের পেন। সিলভারের পেন তো তোমরা যে কোনো সোনার দোকানে যাবে, যে বলবে আমাকে একটা রূপোর পেন দিন, তো দেখবে তোমাকে দিয়ে দেবে, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। তুমি সেই পেনটাকে বললে আমাকে এরকম একটা পেন বানিয়ে দিন তো, যেটা গোল্ডের তৈরি হবে, অর্থাৎ সোনার তৈরি হবে, বানিয়ে দেবেন। তুমি যদি বলো প্লাটিনামের তৈরি করে দিতে হবে, উনি প্লাটিনামেরও তৈরি করে দেবেন। অর্থাৎ তুমি যেমনটি চাইবে ঠিক সেই ধাতুরই তুমি পেন পেয়ে যাবে। অর্থাৎ তোমার যেমন অওকাত, তোমার যেমন সামর্থ্য, তুমি সেই অনুযায়ী পেন অবশ্যই পাবে এবং পাবেই। দেখো, এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজার ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। তাহলে ফাউন্টেন পেন বাজারে এসে কি করলো না, দোয়াত আর কলম, দোয়াত দেওয়া কলম যেগুলো, অর্থাৎ যেগুলো ডুবিয়ে ডুবিয়ে ডোবানো হতো লেখা হতো, ডোবানো হতো লেখা হতো, এই ধরনের পেনটাকে হাটিয়ে দিল। দেখো, এটা কিন্তু আমাদের যুগের একটা বৈশিষ্ট্য। এখন তোমাদের প্রশ্ন হবে স্যার কী বৈশিষ্ট্য না, একটা নতুন জিনিস এসে পুরনো জিনিসটাকে রিপ্লেস করে। স্যার ব্যাপারটা উদাহরণ দিয়ে বোঝান, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যখন মোবাইল হাতে এলো তখন মোবাইলের সিস্টেম কী ছিল? কিপ্যাড দেওয়া, টিক 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 করে টিপতে হতো। এখন কি এলো? তারপরে কি এলো? তারপরে স্ক্রিন টাচ,
প্লাস কিপ্যাড একসাথে ছিল, এক ফাতে ছিল। তারপরে কি হলো না, তারপরে যেটা এলো সেটা হচ্ছে ফুল অ্যান্ড্রয়েড ফোন। তারপরে কি এলো, আরও এক্সেসিভ স্মার্টফোন। এখন কি চলছে, অ্যামোলেড স্ক্রিন স্মার্টফোন। এগুলো আমি তোমাদেরকে কেন বলছি, দেখো একটা করে আসছে আর পুরনো জিনিসটাকে রিপ্লেস করে দিয়ে দিয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন এসে পুরনো জিনিসটাকে রিপ্লেস করছে। এটাই আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। বেশ, এখানে বোঝানোর কিছু নেই। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। অবশ্যই পুরনো জিনিস, সে তো উধাও হবেই হবে। অর্থাৎ আমাদের প্রাবন্ধিক শ্রীপান্থ মহাশয় যখন কলেজে পড়ছেন তখন কি হলো না, কঞ্চির কলম অর্থাৎ বাঁশকঞ্চির যে কলমগুলো ছিল, খাগের কলম, পালকের কলম সব কিন্তু উধাও হয়ে গিয়েছিল, অর্থাৎ মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছিল। মার্কেট থেকে কোনো একটা জিনিস কখন হাওয়া হয়ে যায়, যখন তার চাহিদা কমে যায়। ওকে, সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। লাইনটা দাগ দিয়ে রাখবে, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। তোমরা যদি খুব ভালো করে দেখবে, আমরা পুরনো জিনিসগুলোকে না ঘর সাজানোর কাজে ব্যবহার করি। তুমি যে কোনো তোমার বাড়িতে দেখবে, বা এখন যে দেখবে নতুন নতুন বাড়ি বানাচ্ছে না, বাড়ির সামনে দুটো করে লাইট দেওয়া হয়, দেখবে দুটো পিলার করে লাইট দেওয়া হচ্ছে যে লাইটটা, সেটা হচ্ছে লণ্ঠনের লাইট। লণ্ঠনটা কি, একটা প্রাচীন হারিয়ে যাওয়া জিনিস। তো বাজার থেকে যখন এই দোয়াত দেওয়া কলম বা কালি পেন, টালি পেন এগুলো যখন উধাও হয়ে যাচ্ছে, সেগুলো কি কোথায় যাচ্ছে না, মানুষের ঘর সাজানোর জিনিস হিসাবে সেগুলো ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো ছিল, এক্সাম্পল দেওয়ার ব্যাপারটা বুঝিয়েছি। আগেকার যুগের 1000 টাকার নোট দেখবে অনেকে বাড়িতে হয়তো কেউ একটা আধটা রেখে দিয়েছে, কেন বলতো না, সেগুলো পরবর্তীকালে জেনারেশনকে দেখানো হবে যে দেখ এটা হচ্ছে প্রাচীনকালে এরকম ছিল 1000 টাকার নোট, তাই না, কি 2 টাকার নোট, কি 10 টাকার নোট। তো এই যে একটা জিনিস যখন চলে যায়, একটা জিনিস যখন প্রাচীন হয়ে যায়, সেই প্রাচীনত্বটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। আমরা সেটাকে সরিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করি সাজিয়ে রাখার জিনিস হিসাবে। তো দেখো হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, এই লাইনটা থেকে একটা পার্ট অ্যান্সার করে রাখবে। সেগুলো দেখে নিই একবার, হ্যাঁ, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, এখান থেকে একটা পার্ট অ্যান্সার মাস্ট করে রাখবে। আই থিঙ্ক এই লাইনটা এবছর আসতে পারে। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কোন জিনিসগুলো সাজিয়ে রাখার আসবাব, সেটা তোমরা একটু ট্রাই করবে, যে উত্তরটা তৈরি করে রাখার চেষ্টা করবে। স্যার পারবো না, তোমাদেরকে পারতে কে বলেছে? পারার জন্য তো আমি বসে আছি, তোমরা শুধু চেষ্টা করবে। পারবে না, এবার বল মেহু না, আমি তো আছি উত্তর লেখাবার জন্য। ভয় রাখবে, ভয় কখনোই পাবে না। কোনো একটা উত্তর তুমি পারছো না মানে তার উত্তরটা ব্যবস্থা তোমাদের এই স্যার করে দেবেন, এটা গ্যারেন্টি। আর একটা কথা সারা জীবন মনে রাখবে, দেয়ার ইজ নাথিং কল্ড এ প্রবলেম, ইটস অ্যাবসেন্স অফ অ্যান আইডিয়া টু ফাইন্ড এ সলিউশন। স্যার আপনি এই ইংলিশ ডায়লগটা দিয়ে কী প্রমাণ করতে চাইলেন? আরে কিছু না, এটা তোমাদের একটা বড় কোশ্চেনের ট্যাগ, বড় কোশ্চেনের কোটেশন বললাম এটা, যেটা তোমরা জানলে অবাক হবে। কালকে রাত্রেই তোমাদের যখন এটা থেকে নোটস বানাচ্ছি না আমি তখনই এই লাইনটাকে একটা নোটসের আমি লাগাচ্ছি, মানে এই ট্যাগটা আমি বিশিষ্ট সমালোচকের মন্তব্য দিয়ে এই ইংলিশ কোটেশনটা নামিয়েছি আর কি। তো এটা বলতে পারো যে এটা আমার ব্রেনের ফ্রিকোয়েন্সিও বলতে পারো, বা যেখান থেকে আমি নিচ্ছি সেটা বিভিন্ন ধরনের নেট, বিভিন্ন ধরনের বই ছিল। তো আমার এই লাইনটা খুব ভালো লাগলো, এবং যে নোটসে আমি লাগাচ্ছি সেই নোটসে লাগাবার সময় আমার মনে হলো যেন এই লাইনটা একটু লাগালে আমার ছেলেমেয়েদের অনেক উপকার হতে পারে। তো এটা মানে কি, দেয়ার ইজ নাথিং কল্ড এ প্রবলেম, এই দুনিয়াতে সমস্যা বলে কিছু হয় না।
ইটস অ্যাবসেন্স অফ অ্যান আইডিয়া টু ফাইন্ড এ সলিউশন। তুমি কিছু সময়ের জন্য তুমি তোমার প্রবলেমটা সলভ করার জন্য, অর্থাৎ প্রবলেমটার সলিউশনটা খুঁজে পাচ্ছ না সেই মুহূর্তে, তাই তোমার প্রবলেম মনে হচ্ছে। বাট একটু পরেই সেটা সলভ হয়ে গেলে, তোমার মাথার মধ্যে আইডিয়াটা এসে গেলেই সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ এই দুনিয়াতে প্রবলেম বলে কিছু হয় না। আর একটা কথা মনে রাখবে, দেয়ার ইজ নাথিং কল্ড এ ফ্রি লাঞ্চ। এই দুনিয়াতে ফ্রি বলে কিছু হয় না, বিনামূল্যে কিছু হয় না। এভরিথিং ইজ ফর এভরিথিং ইউ হ্যাভ টু পেড। যে কোনো জিনিসের জন্যই তোমাকে কিন্তু একটা পেড করতে হয়, সেটা যেভাবেই হোক তোমাকে পেড করতে হবে, ঠিক আছে? এই দুনিয়াতে ফ্রি কিছু হয় না। কেউ যদি বলে এটা ফ্রি হচ্ছে, জানবে সে মিথ্যে কথা বলছে। তারপর দেখো, কালির আধার ব্লটিং পেপার সব। কালির আধার ব্লটিং পেপার সব। এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। দেখো এখানটা, এই লাইনটা তো পড়ে গেছে, তোমরা জানো। এই লাইনটার থেকে যারা উত্তর করেছে এবছর, তোমরা জানলে অবাক হয়ে যাবে, কেউ উত্তরটাকে গুছিয়ে নামাতে পারেনি, অথচ মূল থিমটা এইটুকু। স্যার আপনি কি করে যাচ্ছেন? আরে এক্সপিরিয়েন্স, তাই না? দেখো প্রথমে হচ্ছে একটা কালি, একটা ভদভদা কালি দিয়ে লেখা হচ্ছে, সেটাকে শোকাবার জন্য আমরা কি করি? প্রথমে তার উপরে শুকনো কিছু দিয়ে তার জলীয় ভাবটাকে টেনে নিই। আরে ফিজিক্স, তাই না? তখন প্রথমে কি হতো? প্রথমে তো ধরো স্পঞ্জ ছিল না, স্পঞ্জ টন কি ছিল, স্পঞ্জ এসব কিছু মার্কেটে ছিলই না। তখন কি করা হতো? প্রথমে তার উপরে বালি দিয়ে দেওয়া হতো, লেখা হলো, লেখার পরে শুকনো বালি দেওয়া হতো। বালিটা কি করতো না, ওই অতিরিক্ত যে জলটা, কালির যে অতিরিক্ত জলটা, সেটাকে সে টেনে নিত। এরপর কি হলো না, সে বালি দেওয়াটা একটা বিশ্রী ব্যাপার, খাতা নোংরা হয়ে যেত। তার জন্য কি এলো? ব্লটিং পেপার। এক ধরনের ব্লটিং পেপার হচ্ছে এক ধরনের পেপার। এটা কোশ্চেন আছে, তোমরা উত্তর লিখবে, কালি শুকনো করার জন্য ব্যবহৃত কাগজ, যার ব্লটিং পেপারের একদম গোদা বাংলা হচ্ছে কালি শোষক। এক ধরনের কাগজ, কালি শোষক এক ধরনের। এই ব্লটিং পেপার যে কোনো ধরনের লিকুইডকে শোষণ করতে পারে। অ্যাকচুয়ালি একটা পেপার, তোমরা টিস্যু ইউজ করেছো, টিস্যু পেপার, সেই টিস্যু, আরে বিয়ে বাড়ির সময় খাবার, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে খাবারের আগে একটা ইয়ে দেয় না, তোমার ওই টিস্যু পেপার দেয় না, একটা ন্যাপকিন টাইপের দেয় তো, আরে ওটাই হচ্ছে টিস্যু। ওই টিস্যুটা লেখা হলো, ওই টিস্যুটা দেওয়া হয়ে কালি টানা হতো। ঠিক তখন যেটা ব্যবহার করা হতো, তখন সেটা হচ্ছে সেই স্পঞ্জের মতো। স্পঞ্জ, লেখা হতো, কালি পেন দিয়ে লিখলো, স্পঞ্জ চাপালো, শুষে নেওয়া হলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, কালি দিয়ে তোমরা লিখলো, কালি দিয়ে কেউ লিখলো, আমি এটা ভাবছিলাম আর কি, আমি যতবারই পড়ি এই প্যাসেজটাকে আমি এটা ভাবতে থাকি, আমি একটা জিনিস লিখলাম, তার উপরে স্পঞ্জ দিলাম, লেখাটা ছেবড়ে যাবে না? তখনকার যুগে লেখা হচ্ছে, এটাই বড় ব্যাপার। লেখা ছেবড়ে গেল কি গেল না সেটা কেউ ভাবতো না। তুমি লিখতে পারছো, সেটাই ছিল একটা গল্প, যে হ্যাঁ এই মানুষটা লিখছে। এবং এরকমও গল্প শোনা যায়, তোমরা যদি হারিয়ে যাও কালি কলমটা পুরোটা পড়ো, তো এইখানটায় দেখবে শেষকালটা লেখক বলছেন যে একটা মানুষ লিখছে, সেই লেখাটা দেখার জন্য প্রাবন্ধিক বলছেন যে 100 জন, 10 জন, 15 জন, 20 জন, 30 জন করে একটা লোককে ঘিরে আছে, যে লিখছে কেমন করে সেটা দেখার জন্য, যে আরে এই মানুষটা লিখছে, মানে একটা এক্সট্রা ট্যালেন্ট তার মধ্যে, বিরাট ব্যাপার, সে লিখছে। অর্থাৎ লেখাটা হচ্ছে, যেমন ধরো একটা কেউ দারুণ ছবি আঁকছে, আমরা 15 জন মিলে দাঁড়িয়ে দেখছি, আরে দারুণ ছবি আঁকছে। তখনকার যুগে কেউ লিখছে, এইটা দেখতে লোক আসতো বাইরের থেকে, দেখ ওই মানুষটা লিখবে, এখন আজকে এখন সন্ধ্যা হয়ে গেল, ওই লোকটা কিছু লিখবে, আমরা দেখতে যাবো রে কেমন করে লিখছে, কোথায় লিখছে, কিভাবে লিখছে। সময়টা কি দারুণ ছিল, একবার তোমরা কল্পনা করতে থাকো শুধু। তাহলে কি হলো, তাহলে তুমি লিখলে, তারপর হয় বালি দিলে, না হলে তুমি ব্লটিং পেপার দিচ্ছ, তাহলে এত কিছু ঘটনা ঘটিয়ে তোমাকে লিখতে হতো। তাহলে কি লেখা কাজটা একটা রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান। স্যার অনুষ্ঠান বলতে কি? অনুষ্ঠান মনে হচ্ছে ধরো কোনো কিছু একটা অনুষ্ঠান মধ্যে, সিম্পল বোঝো একদম গোদা বাংলায়, একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে কি হয়, সেখানে হাজারো লোক থাকবে, হাজারো টিফিন, হাজারো রান্না, হাজারো গেস্ট, হাজারো চেয়ার টেবিল, বক্স বাজনা, বিভিন্ন হ্যাপাসার ব্যাপার থাকে। তখনকার যুগে একটা মানুষকে লিখতে হলে তার আগে তাকে কী কী জোগাড় করতে হতো। দেখো প্রথম কথা হচ্ছে কড়াই একটা, মানে কেন অনুষ্ঠান বলা হচ্ছে, তখন উত্তরের মধ্যে কী কী থাকতো,
কি থাকবে মূল গল্পটাকে, পুরো গল্পটা বুঝে নাও। এটাকে একটা কড়াই থাকবে, কড়াইটাকে উনুনে বসানোর আগে তার পেছনে তুমি কাদা লেপবে, অর্থাৎ মাটি। সেই মাটি, সেই কড়াইটাতে রান্না হওয়ার পর তার ওই মাটিতে যে আগুনটা গেল, উনুনের আগুন যে আগুনটা গেল, তার জন্য মাটিটা কালো হলো। সেই মাটিকে তুমি ঘষলে, একটা পাথর বাটিতে রাখলে, তার মধ্যে তুমি জল দিলে, তার মধ্যে তুমি হত্যকি দিলে, তার মধ্যে তুমি খুন্তিটাকে গরম করে ডোবালে। একটা প্রসেস, তুমি লিখবে, কিন্তু একটা পাতা তুমি লিখবে। তার জন্য তুমি এই অনুষ্ঠানটা তোমার হচ্ছে, এই প্রিপারেশান নিচ্ছ তুমি, ঠিক বিয়ে বাড়ির খাবার তৈরির মতো ব্যাপারটা দেখো, হলো তো। তারপর সেটাকে তুমি পাথর বাটির দোয়াতে রাখলে রাখার পরে তুমি সকাল থেকে বেরিয়েছো কি সর খুঁজে, অর্থাৎ বাঁশের কঞ্চি বা সর তুমি খুঁজে নিয়ে এলে, সেটাকে তুমি কাটছো একদম নিবের মতো করে, কালিপেনের নিবটার মতো করে তুমি কাটছো। কাটার পরে তুমি কি করছো না, সেটাকে দোয়াতের মধ্যে আধ ঘন্টা ডুবিয়ে রাখছো, সে কালি শুষলো। তার মধ্যে তুমি কি করছো, বালি জোগাড় করে আনছো, শুকনো বালি জোগাড় করে পাশে রেখেছো। দোয়াতের মধ্যে খাগের কলম বা সরের কলম বা তোমার ওই যা যা যে ধরনের কলমগুলো হতো আগে, বাঁশের কঞ্চির কলম বা খাগের কলম বা সরের কলম, সবকে দোয়াতের মধ্যে ডুবিয়ে রেখেছো। পাশে বালি নামিয়ে রেখেছো। কিছুদিন পরে বালির জায়গায় ব্লটিং পেপার এলো। তাহলে তুমি লিখার আগে তুমি সন্ধ্যাবেলায় লিখতে বসবে, সকাল থেকে তোমার যুদ্ধ শুরু হচ্ছে। অর্থাৎ এই লেখার প্রসেসটাই হচ্ছে একটা অনুষ্ঠান নয়। তুমি লিখবে এক পাতা, তার জন্য প্রিপারেশন কবে থেকে, হয়তো একদিন আগের থেকে। তোমার মা হয়তো সকালে রান্না বসাবেন, তুমি বলে গেছো মা ভালো করে বেশি করে মাটি দেবে কড়াইয়ের নিচে। তোমার মা জিজ্ঞাসা করলো কেন রে, কী করবি? আরে বাবা, আমার কালকে লিখতে হবে না, আমি ওখান থেকে তো কালকে নেবো। সো একটা অ্যাডভেঞ্চার না ব্যাপারটা, একটা ক্রেজি ফিলিংস না? তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। এই লাইনটাকে মাথার মধ্যে রাখবে তো, না দেখলে বিশ্বাস করা শক্ত। কি না দেখলে বিশ্বাস করা শক্ত যে দোয়াত কত রকমের হতে পারে? কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়া সিংয়ের, এমনকি সোনার। এরপর একটা কথা বলছি শোনো, এতগুলো রকমের দোয়াত হতে পারে। তোমরা এই ক্লাসটা হয়ে যাবার পরেই তোমরা এই যে দোয়াতের প্রকারভেদটা একদম ঝরঝরা করে মুখস্থ করে রাখবে। স্যার এটা কি ফার্স্ট সামেটিভে আসবে? তোমার সঙ্গে প্রশ্ন। আমি তো ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ টেস্ট ধরে পড়াইনি বাবা তোমাদেরকে। আমি কী জন্য পড়াচ্ছি? টার্গেট মিশন 2025, মাধ্যমিক 2025। আমি বলছি তোমরা আমাকে ট্রাস্ট করো, এবং এই দোয়াতের যতগুলো প্রকারভেদ আমি বললাম তোমরা আজকের থেকে মুখস্থ করে মাথায় বস করে রাখো। এক কাজ করো, তোমরা এই দোয়াতের নামগুলোকে একটা ছোট্ট কাগজের টুকরোয় লিখবে, বুঝেছো? ছোট্ট একটা কাগজের টুকরোয় লিখবে। লিখার পরে সেটাকে তোমরা একটা আলাদা জায়গায় সরিয়ে রাখবে বা ঘরে চিটিয়ে রাখবে। ট্রাস্ট মি, এই কোশ্চেনটা 2025-এ আসার সম্ভাবনা প্রবল। যে দোয়াত কত প্রকারের তুমি পাবে, এটা আমার বিশ্বাস। স্যার যদি না পাই তাহলে কী হবে? তোমার ভাগ্য, আমার কপাল। আমি মনে করছি দোয়াতের প্রকারভেদ 2025-এ ফেলতেই হবে, কারণ এখান থেকে সবাই কী করে, এই কোশ্চেনটাকে অমিট করে দিয়ে চলে যায়। হয়েছে? যেটা তোমরা করবে না। তোমরা এই কোশ্চেনটাকে ভালোভাবে করবে। তোমরা প্রবন্ধে কেন নাম্বার পাও না জানো? তার কারণটা আমি বলে দিচ্ছি। আমি আমার 10 বছর কেন, আমি আমার এক্সামিনার হিসেবে তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে কেন নাম্বার পায় না। তোমরা পরীক্ষাতে যখন তোমরা একটা টেক্সট পড়ো না, তোমরা ভাবো যে এখান থেকে প্রশ্ন হতে পারে না বা এটা প্রশ্ন হবে। তুমি যেটা ভাবলে প্রশ্ন হতে পারে না, পরীক্ষক যখন কোশ্চেন করতে বসছেন না, তিনি ওটাই প্রশ্ন করবেন। স্যার যেটা প্রশ্ন হতে পারে সেটা থেকে কেন প্রশ্ন করছেন না? কারণ যিনি কোশ্চেন সেটার, তিনি ভালো করে জানেন যে এই প্রশ্নের উত্তরটা সব ছেলে মেয়ে করে যাচ্ছে, সব ছেলে মেয়েই কম বেশি জানবে। অর্থাৎ এটা প্রশ্ন নয়। প্রশ্ন কোনটা হয়? যেটা তুমি প্রশ্ন হবে না বলে এড়িয়ে যাচ্ছ। স্যার এটা কি শুধু বাংলার ক্ষেত্রে? না, এটা শুধু বাংলার ক্ষেত্রে না,
এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বললাম, তুমি যাকে অবহেলা করে এড়িয়ে যাচ্ছ সেই তোমার সাপোর্টের কোশ্চেন, মনে রাখবে। তাই আমাকে বিশ্বাস করো, আর এই না দেখলে বিশ্বাস করা শক্ত এই লাইনটাকে মাথার মধ্যে বসিয়ে রাখো ফর 2025, অ্যান্ড দোয়াতের প্রকারভেদটা আলাদা কোনো একটা জায়গায় লিখে রেখে তোমরা কি করবে না লিখে রাখো। বাকিটা समझदार लोगों को इशारा ही काफी है। তো চলো, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক। দু একটা পাস দিতে পারলে, অর্থাৎ কেউ যদি পরীক্ষায় পাস করতে হবে, আগে কেমন সিস্টেম ছিল জানো, মানে কেন এই আশীর্বাদটা, তোমার সোনার দোয়াত কলম হোক মানে তুমি ধনী হয়ে ওঠো, এটাও একটা বাংলা প্রবাদ। তোমার সোনার দোয়াত কলম হোক, এটা হচ্ছে একটা প্রবাদ, অর্থাৎ তুমি বড় হও, যশস্বী হও, ধনী হও। একটা মানুষের সোনার দোয়াত দেওয়া কলম কখন থাকবে, যখন তাকে টাকা হবে। এরপরে দু একটা পাস দিতে পারলে, পাস মানে কি, পাস মানে হচ্ছে পরীক্ষায় পাস করা। তখনকার দিনে মাধ্যমিক পাস করলে লোকে দেখতে আসতো যে এই ম্যানটাকে, যে মাধ্যমিকে পাস করেছে, পাশের গ্রাম থেকে, 4 সাইড থেকে লোক দেখতে আসতো, আরে এই মাধ্যমিকে পাস করেছে। তারপরে যে একটা যুগ এলো, যখন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেত তখন তাকে লোক দেখতে আসতো। তারপরে একটা যুগ এলো যখন লোকে স্টার মার্কস পেত তখন তাকে দেখতে আসতো, যে আরে স্টার মার্কস পেয়েছে। আমরা যখন মাধ্যমিক দিয়েছি আমাদের সময়ে কি হয়েছে না, ধরো কেউ মাধ্যমিকে 600-র উপরে মার্কস পেলো, তো কতজন পেতো, ধরো আমরা 100 কি 150 জন পরীক্ষা দিলাম, হয়তো 2 জন পেতো, 2 জন কি 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড বয় পেতো, কি হয়তো লাস্টের দিকে কেউ পেতো। এখন কি হয়ে গেছে বলতো সিস্টেমটা, কেউ যদি ফেল করে না তাকে লোক দেখতে আসে, কারণ ফেল সিস্টেমটাই এখন আর নেই, ফেল সিস্টেম উঠে গেছে। তুমি পাস করবে না মানে তোমার পাস করানো হবে, পাস আবার কি করবে না, তাই না? তুমি যদি ঠিকঠাক এমসিকিউগুলো করে আসো, আমি সিম্পল হিসাব দিচ্ছি, যারা ভাবছো যে মাধ্যমিকে আমি স্যার ফেল করে যাবো, তুমি 10 স্কুল থেকে প্রজেক্টে পেয়ে আছো, তোমার নিজের সম্পত্তি ও সম্পদ পেয়ে যাচ্ছ, পেতে হবে কত আর স্যার 15। তুমি পরীক্ষাতে সব এমসিকিউগুলো করে এলে, স্যার সবগুলোই ভুলে কি 5টা ঠিক হলো, আরে 5টা তো ঠিক হবেই হবে। এসিটি সবগুলো করে এলে, 3টে ঠিক হলো, 8 হয়েছে। আর বড় কোশ্চেন তুমি যদি একবার ধরে নিতে পেরেছো কোথার থেকে পড়েছে, যাই বড় কোশ্চেন পড়ুক না কেন, কোনি যা কোশ্চেন আছে তুমি কোনির কোশ্চেনটার মধ্যে কোনি গল্পটা তুমি জানো, যাই কোশ্চেন পড়েছে গল্পটা লিখে দিয়ে এসছো, হয়েছে। বা অসুখী একজন থেকে একটা চরণ পড়েছে, তুমি অসুখী একজন পুরো কবিতার অর্থটা লিখে দিয়ে চলে এসছো, তুমি 5-এর মধ্যে 3 তো পাবে। আর কোনির থেকে 3, আর সংলাপ আর রচনা তো সবাই, প্রবন্ধ রচনা সবাই লিখতে পারে, বিজ্ঞান তো পড়বে সেটা তুমিও জানো আমিও জানি, আর বিজ্ঞান থেকে লিখলেই হচ্ছে একটা, তাই না, ঘুরে ফিরে বিজ্ঞান। তো তুমি প্রবন্ধই যদি 5 পাও, আর সংলাপ বা প্রতিবেদনের মধ্যে যদি 2, 2, 4 পাও, আর বড় কোশ্চেন থেকে তুমি যেমন করে খুশি যদি গল্পগুলোও লিখে দিয়ে আসো, পরীক্ষক তোমাকে 5, 6 দেবেন সব মিলিয়ে, তাহলে 6, 4, 10, সংলাপ থেকে 2, 8, বা প্রতিবেদন থেকে 2, 8, রচনায় তুমি 6, 14, আর সমস্ত শর্ট কোশ্চেন মিলিয়ে 5 ধরলাম আমি, 19। স্কুলে কত দিয়ে রেখেছে 10, 29, তুমি পাস। ফেল করার তো কোনো গল্পই নেই, আছে? সো যারা ফেল করে যাবে ভাবছো, তারা ভেবো না, তারা ভুল ভাবছো। ফেল কেউ কখনো, এখনকার যুগে ফেল জিনিসটা নেই, হয়েছে। তাই ভয় না পেয়ে এগিয়ে চলো। তো দেখো, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক, অর্থাৎ তুমি ধনী হও, যশস্বী হও, এর অর্থ হচ্ছে এটা। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সোনার, আমাদের প্রাবন্ধিক শ্রীপান্থ মহাশয় শুভ ঠাকুর বলে একটা প্রসঙ্গ আনলেন, একজন ব্যক্তির নাম, তার কাছে সোনার দোয়াত তিনি দেখেছেন। আচ্ছা, শুভ ঠাকুর সম্বন্ধে একটা জানা যাক ব্যাপারটা, কে শুভ ঠাকুর, আমি এখনই বলে দিচ্ছি।
আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা হলেন হেমেন্দ্রনাথ ঠাকুর, আমি ভুল বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, ঋতেন্দ্রনাথ ঠাকুরের সন্তান শুভগেন্দ্রনাথ, হয়েছে লিখেছ শুভগেন্দ্রনাথ ঠাকুর 1912-1985। তিনি বাংলা সাহিত্যে তথা বাংলায় শুভ ঠাকুর নামে পরিচিত ছিলেন। স্যার এতগুলো লিখতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা, হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, ঋতেন্দ্রনাথ ঠাকুরের সন্তান, শুভগেন্দ্রনাথ ঠাকুর। তুমি নাও লিখতে পারো, তুমি প্লেন লিখতে পারো যে ঋতেন্দ্রনাথ ঠাকুরের সন্তান শুভগেন্দ্রনাথ ঠাকুর ব্যাকেটে 1912 থেকে 1985 শুভ ঠাকুর নামে পরিচিত। স্যার আমি এটাও লিখতে পারবো না, আমার মনে থাকবে না। অবশ্যই তুমি ঠিক বলছো, তোমার মনে না থাকতেই পারে, কারণ আমরা ভুলেছি, আমরা ভুলছি, আমরা ভুলবো, মনে না থাকাটা স্বাভাবিক। তোমরা এটা লিখে রাখতে পারো যে শুভ ঠাকুর হলেন শুভগেন্দ্রনাথ ঠাকুর 1912-1985, যিনি বাংলা সাহিত্যে শুভ ঠাকুর নামে পরিচিত। এবারে একটা প্যারা করবে, লিখবে তিনি ছিলেন শিল্পমনস্ক, সংগ্রাহক এবং চিত্রশিল্পী হিসাবে খ্যাত, সেমিকোলন, তার কালির দোয়াতের একটি বিরাট সংগ্রহশালা ছিল। হয়েছে? এইটুকু লিখলেই এর মধ্যে আর কোনো ভুল নেই, এটুকু লিখতে পারো। শুভ ঠাকুর কে আমি সেটা বলে দিলাম। নেক্সট, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। ডিজাইন আর কিছু নয়। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। ইনারা হলেন প্রত্যেকেই এক একজন সাহিত্যিক। তোমরা এই সব সমস্ত সাহিত্যিক সম্বন্ধে একটা করে লাইন শুধু জেনে রাখবে। স্যার যদি না জানি, সাধারণত এত কঠিন কোশ্চেন আসবে না। শেক্সপিয়ার কে ছিলেন, মিল্টন কে ছিলেন, কালিদাস কে ছিলেন, এই প্রশ্নগুলো সম্ভবত আসবে না। আর যদি এগুলো সব করতেই হয় তাহলে তোমরা পাগল হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি তোমাদের বলে যে তোমরাকে বধ করব, আমরা এই কোশ্চেনের উত্তর তোমরা করতেই হবে, তাহলে তোমরা কি হবে? আলটিমেট পাগল হয়ে যাবে। তাই আমি বলছি কি, শোনো, এই যে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এদের সম্বন্ধে এক লাইন করে জাস্ট জেনে রাখবে। আমি মুখস্থ করতে বলছি না, কিন্তু জাস্ট জেনে রাখবে ম্যানটা কে। হয়েছে? ব্যাস। স্যার যদি পড়ে মিল্টনকে, আমি কথা দিচ্ছি পড়ার সম্ভাবনা কম, কারণ এতটা কঠিন দিলে তোমরা উত্তর করতে পারবে না। কারণ সম্ভব নয় তোমাদের পক্ষে একটা বাংলার একটা পার্ট অ্যান্সারের জন্য, অর্থাৎ 1 কি 2 জন্য সেখানে এতগুলো সাহিত্যিকের সম্বন্ধে জেনে রাখা। বঙ্কিমচন্দ্রকে 1838-1894, তার 14টা উপন্যাস, তার প্রবন্ধ, এত কিছু মনে রাখা কোনো মতেই সম্ভব নয়। শুধু তোমাদের পক্ষে কেন, আমাদের পক্ষেই চাপের হয়ে যাবে। আমি যখন তোমাকে মিল্টন সম্বন্ধে বলতে যাবো, আমি সঙ্গে সঙ্গে আমার নোটসটা দেখবো, কারণ এতটা কিছু মনে রাখা আমার পক্ষেও সম্ভব নয়। আর তোমরা তো ছোট্ট ছেলে মেয়ে, তোমাদের পক্ষে তো আরও কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এদের সম্বন্ধে দু এক লাইন করে রিডিং দিয়ে রাখবে, এর থেকে বেশি কিছু নয়, অর্থাৎ সরপাঠ করে রাখবে। হাই কোথায় গেল সেসব দিন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন ফর 2025। হাই কোথায় গেল সেসব দিন, समझदार लोगों को इशारा ही काफ़ी है। हाई কোথায় গেল সেসব দিন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন তৈরি করে রাখবে। আমি পড়াতে পড়াতে যেগুলো বলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট লাইন, অবশ্যই কিন্তু তোমরা ছাড়বে না। আই রিপিট, তোমরা ছাড়বে না, এখান থেকে উত্তর করে রাখবে। এখন ফাউন্টেন পেন ক্রমে, কোথায় গেল, হ্যাঁ, এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়। এখন তো আর কেউ ফাউন্টেন পেনেও লেখে না। তোমরা লেখো ফাউন্টেন পেনে? স্যার 2 টাকাতে ইউজ অ্যান্ড থ্রো আছে, কে লিখতে যাবে? কালি ভরে ভরে গোটায় হাতে কালি লেগে যাবে। অবশ্যই যুগের পরিবর্তন। যুগের পরিবর্তন মানে কি? রিপ্লেসমেন্ট। যুগের পরিবর্তন আমরা কোনটা বলি? রিপ্লেসমেন্ট। ধান কাটতো মানুষে, এখন কাটে মেশিনে। যুগের পরিবর্তন হয়েছে। যুগের পরিবর্তন কি হয়েছে? মানুষের কাজটাকে মেশিন সরিয়ে মেশিন করছে।
এরপর যে যুগ আসছে এআই, তাই না? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি করবে? আমাদের কিছুদিন পরে 2050 সালের পরে না প্রত্যেকের ঘরে দুটো করে রোবট থাকবে। মানুষ আর কোনো কাজ করবে না। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠবে, তোমার ঘরের কালার পছন্দ হচ্ছে না, তুমি চুটকি মারবে, ঘরের কালার চেঞ্জ হবে। তোমার সমস্ত কাজ রোবট করবে, তোমার সমস্ত কিছু হবে আর্টিফিশিয়াল, অর্থাৎ মানুষ আর হাতে করে কোনো কাজ করবে না। আর মানুষের এভারেজ আয়ু কত হবে জানো? এটা একটা আমি প্রেডিকশন করে রেখেছি, মানুষ 40 বছর বয়স পর্যন্ত বাঁচবে, তারপরে সব পটল হয়ে যাবে। যে কাজ করবে না, যার শারীরিক পরিশ্রম হবে না, আর যে ধরনের খাবার, কৃত্রিম খাবার যাচ্ছে, একটা শশা সকালে দেখছো এইটুকু আছে, এমন তাতে পেস্টিসাইড স্প্রে হচ্ছে, বিকেলের মধ্যে এত বড়, কি করে? হাউ ইট ইজ পসিবল? একটা জিনিসকে তার বয়সের আগেই পাকিয়ে দেওয়া, এত বড় করে দেওয়া বা পাকিয়ে দেওয়া সম্ভব কি? আজকে যে কলাটা কাঁচা, কালকে সেই কলাটা পেকে একদম পেকে যাচ্ছে। ইট ইজ পসিবল, এটা কখনোই সম্ভব নয়। বাট সম্ভব স্যার হচ্ছে, অবশ্যই হচ্ছে। তুমিও জানো, আমিও জানি। কি ইউজ হচ্ছে তুমিও জানো, আমিও জানি। বইয়ের লাভ নেই, পড়ার বাইরে যে কোনো লাভ নেই আমাদের। দেখো, ক্রমে তা বুঝিবা যায়, অর্থাৎ ফাউন্টেন পেনের যুগটাও শেষ হয়ে গেল। আসছে কে? এখন বল পেন বা ডট পেন। কে এলো? বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে, ভিতরে কি থাকে? রিফিল দেখেছো নিশ্চয়ই, তোমরা বলতে হবে না, এখান থেকে তোমাদের পাঠ শুরু হয়ে গেল। একটা রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। অর্থাৎ একটা রিফিলে তুমি লেখে ক্লান্ত হয়ে যাবে, এত লেখা যাবে। ভেবে দেখো, যখন ডট পেন এলো মানুষের কি পরিমাণ সুবিধাটা হলো। আচ্ছা, এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিলাম, তাদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিব। দেখো, একটা জিনিসের রিপ্লেসমেন্ট ব্যাপারটা এত সহজ নয়। তুমি চাইলে আর কোনো একটা জিনিস রিপ্লেস হয়ে গেল, এটা সম্ভব নয়, কখনো এটা হয় না। সেও কি ছেড়ে দেবে? ধরো যে রোল নাম্বার 1 আছে, রোল নাম্বার 1 আর 2 এর কম্পিটিশন হচ্ছে, 2 কি চাইছে? রোল নাম্বার 1কে সরাতে। ধরো রোল নাম্বার 1কে ফাউন্টেন পেন, রোল নাম্বার 2কে ডট পেন, অর্থাৎ বল পেন যেটা ঢুকলো এই মার্কেটে। এরপরে রোল নাম্বার 2 কি করছে? 1কে ফেলার চেষ্টা করছে। আচ্ছা, 1 কি শুধুই হেরে যাবে, না সে নিজের কোয়ালিটি চেঞ্জ করবে? আরও অবশ্যই একটা ফাইট দেবে, তাই না? সো ফাউন্টেন পেন বল পেনের সাথে একটা ট্যাসেলে এলো, একটা লড়াই করলো। কিসের লড়াই? না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সেই লড়াইটা কি ঘটছে? সেই লড়াইটা টিকিয়ে রাখার জন্য নিজেকে মডিফাই করলো কে? ফাউন্টেন পেন। নিজের নিবের কোয়ালিটি চেঞ্জ করলো এবং প্রত্যেকটা ব্যক্তি ধরে কেউ স্পিডে লিখবে, তার জন্য এক রকমের নিব, কেউ ড্রয়িং করবে, তার জন্য এক রকমের নিব, অর্থাৎ নিবের কোয়ালিটি চেঞ্জ হলো। এটা দিয়ে প্রাবন্ধিক তোমাদেরকে কি প্রমাণ করতে চাইলেন? প্রাবন্ধিক তোমাদেরকে এটাই বলতে চাইলেন যে বল পেনের সাথে টেক্কা দেওয়ার জন্য বা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফাউন্টেন পেন কি করছে? একটা লড়াই চালিয়ে যাচ্ছে। বেশ, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি। বেশ, হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। এখানটাতে তোমরা একটা জিনিস তোমরা করে রাখতে পারো যে টাকার কুমির কি বা টাকার কুমির কাকে বলা হয়, টাকার কুমির বাংলা প্রবাদের অর্থ কি, এটা তোমরা করে রাখবে। এটা হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। টাকার কুমির হচ্ছে একটা বাংলা প্রবাদ, যার অর্থ হচ্ছে যাদের কাছে প্রচুর টাকা আছে সেরকম। অর্থাৎ টাকার কুমির যদি এক কথায় আমরা অর্থ বলি যে টাকার কুমির হচ্ছে, তুমি কি লিখবে টাকার কুমিরকে? না, টাকার কুমির হলো একটি বাংলা প্রবাদ যার অর্থ বিত্তশালী বা ধনী ব্যক্তিকে বোঝানো হয়। অর্থাৎ ধনী ব্যক্তিকে বলা হয় টাকার কুমির।
ক্লিয়ার? ওকে, এরপর দেখো টাকার কুমিরদেরও খুশি করার ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে ২৫০০ পাউন্ড। ২৫০০ পাউন্ড হচ্ছে একটা কলমের দাম। ১ পাউন্ড সমান ৭৫ টাকা। হিসাব করে দেখো কত টাকা একটা পেনের দাম। আমি বলেছি কি, যাদের হাতে টাকা আছে তাদের জন্য সব রকম ব্যবস্থাও আছে। তুমি একটা শার্ট পরো কত টাকায়? স্যার ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ১৫০০। একটা শার্টের দাম যেটা মুকেশ আম্বানির ছেলে পরে, সেই শার্টটার দাম হচ্ছে 1,75,00,000। একটা শার্ট যেটা ব্লেজারের নিচে পড়েছিল। স্যার আপনার কথা কেন মানবো? আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবে মুকেশ আম্বানির বিয়ের সময়, মুকেশ আম্বানির বিয়ের সময় বলছি, মুকেশ আম্বানির ছেলের বিয়ের সময় তার অর্থাৎ অনন্ত আম্বানি যিনি অনন্ত আম্বানি যে ব্লেজারটা পরেছিল, সেই ব্লেজারটা তৈরি করতে খরচা হয়েছিল 12.5 কোটি টাকা। ওই ব্লেজারটা সে একবারই পরবে। 12.5 কোটি টাকা। 12.5 কোটি টাকা ছেড়ে দাও, আমি একসঙ্গে কখনো 1 কোটি টাকা একবারে দেখিনি চোখে, মানে নিজের হওয়া তো দূরের কথা, 1 কোটি টাকা করে আমি চোখে দেখিও নি। সো আমাদের অকাত কম, তাই না? তো ছেড়ে দাও, অর্থাৎ যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, সে সেরকম অনুযায়ী কাজ করবে। যার যেমন ক্ষমতা সে সেরকম খাবে, যার যেমন ক্ষমতা সে সেরকম পড়বে, তাই না? সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়। কলমটা কি? গোটা পেনটার সে কলমের সোনার অঙ্গ, গোটা পেনটাই সোনার। আর হৃদয়টা, মূল পেনটার মধ্যে কি বসানো আছে? হৃদয়ে হিরে বসানো আছে, হিরে, ডায়মন্ড। পেনটা সোনার, ডায়মন্ড বসানো পেন। এই পেনগুলো তোমার নেটে সার্চ করো, দেখো, দেখতে পাবে। এখন ভারতবর্ষে এখন অনেকেই ইউজ করেন, এবং অনেক মোবাইল বেরিয়ে গেছে এখন, যেটাতে স্পেশালি তাদের জন্য তৈরি করা হয়, যেগুলোতে ডায়মন্ড বসানো থাকে গোটা ইয়েতে। অনেক অনেক খেলোয়াড়রা ইউজ করেন, বিরাট কোহলি আছে, তাই না? এবার দেখো, এই প্রসঙ্গে তোমায় বলে রাখা ভালো, তুমি 1 গ্লাস জল খাও, কত টাকা খরচা? স্যার জল খাওয়ার খরচা কি আছে? গেলাম, ট্যাপে ধরলাম, খেলাম। বিরাট কোহলি যে জলটা খায় সেটার দাম হচ্ছে 700-800 টাকা। সো যে যেমন, তার লাইফস্টাইলটাও সেরকম, তাই না? সোনায় গড়া, হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, অর্থাৎ দামি পেন। দামি বল পয়েন্টও আছে বটে মার্কেটে, কিন্তু দামি বল পয়েন্ট পেনও আছে। অর্থাৎ এরকম যে বল পয়েন্ট পেন, সেই বল পয়েন্ট পেনও কিন্তু অনেক দামি দামি আছে। অবশ্যই তোমার দোকানে গিয়ে খোঁজ করলেই তোমাদের যেখানে থাকো তুমি, তার পাশাপাশি দোকানে, পেনের দোকানে খবর নাও, সেখানে তুমি 300-400 টাকার পেন পেয়ে যাবে, লোক গিফট দেয়। এরপরে যে লাইনটা আমি পড়বো না, এই লাইনটাকে তৈরি করো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। বড় কোশ্চেন কিন্তু এটা। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এই লাইনটাকে ভালোভাবে তৈরি করে রাখবে, ভালো করে কোটেশন দিয়ে, ভালো করে পয়েন্টস দিয়ে। নোটস একটা আমি লিখাবো এখান থেকে, এটা প্রমিস। এই লাইনটা তুলেই আমি নোটস লেখাবো। কিন্তু তোমাদের একটা কাজ হচ্ছে, আমাকে এই লাইনগুলো কোনো একটা খাতায় নোট ডাউন করার পরে এই লাইনগুলো আমাকে ধরিয়ে ধরিয়ে যাবে, আমি উত্তর লিখিয়ে যাব। যদি তোমরা ক্লাসটা দেখে, অর্থাৎ না জেনে বা না শুনে আমাকে কোশ্চেনগুলো না ধরিয়েছো, তাহলে কিন্তু আমি উত্তর লেখাতে পারবো না। হয়েছে? কারণ আমার কাছে আমার পড়ানো স্টাইলটা হচ্ছে, এই অ্যাকচুয়ালিতে কাগজের মধ্যে গোটা নোটসগুলো আমি সব লিখে রেখেছি। আমার পয়েন্টসগুলো এগুলো পড়ানোর জন্য তৈরি করেছি। এটা আমি এখানে শুধু লিখে রেখেছি ইম্পর্টেন্ট লাইনস, এগুলো এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো হয়। এখন তোমরা যদি আমাকে মনে করিয়েছো তাহলে ঠিকঠাক নোটস তোমরা পাবে, আর তোমরা যদি মনে না করিয়েছো তাহলে কিন্তু গেল। তোমরা এখন হয়তো প্রশ্ন করবে, স্যার আপনার কি আগের বছরের নোটস নেই? তোমরা ভালো করেই জানো, মহেশ্বর স্যার একটা নোটস 1 বছর হয়ে গেলে পরে সেগুলো আর রাখে না, ছিঁড়ে ফেলে দেবো। আমি চালাই না, প্রত্যেক বছর নোটস মডিফিকেশন করাটাই আমার কাজ। আরে অহংকার করা হয়ে যাচ্ছে। দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। তোমাদের কাজ হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা ধরিয়ে দেওয়া।
কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। এতক্ষণ পেনের লড়াই হচ্ছিল, মার্কেটে কে এসে গেছে? কম্পিউটার। এখন কম্পিউটারে লেখা হয় কি দিয়ে? কাট 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 কিবোর্ড দিয়ে। নাও, কোথায় পেনের কাজ? পেনে তুমি একটা জিনিস 10 মিনিট ধরে লিখবে, তাকে সুন্দর করে লিখতে আর একটু সময় দেবে। কম্পিউটারে তুমি লিখে টাক 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 লিখে দিলে, সুন্দর লেখা অলরেডি বেরোচ্ছে। আরও মডিফাই করবে, একবার ড্র্যাগ করে দেবে, মডিফাই হয়ে যাবে। সিম্বল চেঞ্জ করবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ডিজাইন, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে। সো তুমি যেমন চাইবে তেমন হবে। কে করবে? কম্পিউটার করে দেবে। এবার দেখো, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠায় বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন, যারা পেনকে ভালোবাসেন, পেন দিয়ে লেখেন। তারা কি হয়েছে? প্রাবন্ধিক দেখা প্রথমটা এসো, পেন তার অস্তিত্ব হারিয়ে ফেলছে না? তাহলে যারা পেন দিয়ে লেখে, কম্পিউটারে ততটা অভিজ্ঞ নন, তাদের পক্ষে তো মহা সমস্যা হয়ে গেল। কারণ পেন তো মানুষ আর ব্যবহার করবে না বেশি দিন। এটা তোমরা মিলিয়ে নেবে, পেন আর বেশি দিন ব্যবহার হবে না। কারণ পরীক্ষাগুলোও হবে না অনলাইনে। কিছু তুমি জাস্ট 2030 সাল পর্যন্ত ওয়েট করো। স্কুলে স্কুলে কম্পিউটার এসে যাবে, কোশ্চেন ডিসপ্লে হবে, তুমি অ্যান্সার ক্লিক করবে, তুমি চলে যাবে। লেখা সিস্টেমটাই আর থাকবে না। মানুষ আস্তে আস্তে লিখতে ভুলে গেছে। একটা মানুষ এই চেষ্টা করে, আমার নিজের একটা রেকর্ড আছে, আমি 1 ঘন্টায় 25 পাতা লিখতাম মানে আমি এখন লিখতে পারি 1 ঘন্টায় 25 পাতা। কিন্তু যদি আমি কম্পিউটারে চলে যাই লিখতে, টাইপ করতে, না, আমি 1 ঘন্টাতে 100 পাতা লিখে দেবো। কিন্তু 1 ঘন্টায় যখন 100 পাতা কম্পিউটারে আমি লিখে দেবো না, তখন পেনের ব্যবহারটা আমার কাছ থেকে চলে যাবে। কারণ আমি ওখানটা আরাম পেয়ে গেলাম। আর যেই আমি আরামটা পেয়ে গেলাম না, সেই কী হবে না, পেন আমার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। অর্থাৎ কোনো একটা জিনিসের প্রয়োজন অন্য কোনো একটা জিনিস মিটিয়ে দিলে প্রথম জিনিসটার গুরুত্ব কিন্তু হারিয়ে যায়। এবার দেখো কি হচ্ছে, মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এটা কোশ্চেন আছে, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলমের দিনও কি ফুরালো? প্রাবন্ধিক এখানে সন্দিহান, বিপন্ন এবং বিষণ্ণ। এখানে প্রাবন্ধিকের মনের ভাবটা তুমি বোঝো। প্রাবন্ধিক পেনে লিখতে ভালোবাসেন, পেন তার অস্তিত্ব হারাচ্ছে, প্রাবন্ধিক বড় কষ্ট পাচ্ছেন। তিনি বঙ্কিমচন্দ্র একটা কোটেশন দিয়ে বলছেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা। কলমের দিনও কি ফুরালো? হতে পারে। অর্থাৎ কলম ও ইতিহাস হতে চলেছে কম্পিউটারের দৌলতে, আধুনিক যন্ত্র সভ্যতার দৌলতে। কলম কোথায় স্থান পাবে? ইতিহাসে। তবে আমার মনে হয় ব্যাপারটা এত সহজে হবে না। কারণ কলম মানুষের প্রয়োজন অবশ্যই। কেন বলতো? আরে সিগনেচার একটা ম্যাটার করে না। বায়োমেট্রিক চলে এসছে, টিপসই দিলে হাতের আঙুলে হয়ে গেল, কিন্তু হাতের সই একটা বড় ভূমিকা এখনো পর্যন্ত গোটা ওয়ার্ল্ডে ম্যাটার করে একটা, তাই না? দেখো, কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা। কার? কলমের। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। দাগ দাও এবং এখনই মুখস্থ করো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট বাংলা কি? লিপি কুশলী। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। হয়েছে? মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। যে লাইনটা আমি বললাম ক্যালিগ্রাফিস্ট, এটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে এখনই ঠুসাও যে ক্যালিগ্রাফিস্ট শব্দের অর্থ হলো লিপি কুশলী। এখনই শুনতে শুনতে মাথার মধ্যে মনে রাখো এটাকে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। আমাদের এই বাংলা মুলুকেও
রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন বিস্ময় সব দরবারে। সরি, আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। যারা লিপি এবং যারা লিখতো, যারা ছবি আঁকতো, তাদেরকে সম্মান করা হতো। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করতেন কে? রাজারা। যারা ছবি আঁকতো, যারা ভালো লিখতে পারতো, তাদের একটা বিরাট সম্মান ছিল আগে। যারা পাথরের উপরে কাজ করতো, যারা সাবানের উপরে কাজ করতো, তাদেরকে বিরাট সম্মান দেওয়া হতো, বিরাট। কিন্তু কি হলো, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, অর্থাৎ তাদের খাওয়া পড়ার ব্যবস্থাও তারা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন, অর্থাৎ যারা খুব ভালো লিখতে পারতেন তাদেরকে ডেকে সুন্দর হাতে লেখার জন্য কি হতো না, পুঁথিগুলো নকল করাতো। অর্থাৎ অন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গা, যেটা তোমরা জেরক্স বলো না, ফটোকপি, সেই ফটোকপি করাতেন ভালো লেখককে দিয়ে ডেকে। আজও দেখবে অনেক সময় যাদের হাতে লেখা খুব ভালো হয় না, তারাকে ডেকে অনেক কাজ করানো হয়। তো এরপরে কি বলছেন তিনি? এরপর বলছেন, এখনও পুঁথি দেখলে সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন, এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। অর্থাৎ এত সুন্দর তাদের হাতে লেখা ছিল। এটা সত্যি কথা যে এত সুন্দর সুন্দর হাতে লেখার মানুষ সেই সময় ছিলেন যে তাদের হাতে লেখা দেখলে তোমার চোখ জুড়িয়ে যেত। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, দুর্দান্ত লাইন, এবং এর অর্থ তোমরা আমাকে করে দাও। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব এর অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। যেমনটি বইয়ে লেখা আছে সেরকমটি লিখে দেবে, নিজের বুদ্ধি একদম কাজে লাগাবে না। হয়েছে? আচ্ছা, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। বলছে এক একজন এমন হতো যার হাতে লেখাটা ছিল মুক্তোর মতো, আর ঝকঝক করছে আর কি হাতে লেখা। এরকম হাতে লেখা অনেকেরই আছে। আমি আমার স্কুলে দেখেছি যে অনেকের হাতে, আমার স্কুল বা আমার স্টুডেন্টদের আমি দেখেছি, বা আমার বন্ধুদেরও দেখেছি, এক একজনের হাতে লেখা এত সুন্দর হয় না যে তুমি সেই হাতে লেখাটাই দেখতে থাকবে। এরকম অনেকেই আছে, অনেকের হাতে লেখা খুব সুন্দর হয়, মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। তারা হাতে লেখা বিক্রি করে খুব কম টাকায় তারা পেত, তারা যে বিরাট কিছু টাকা পেত এরকম ব্যাপারটা নয়। কিন্তু 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন মাত্র নগদ 7 টাকা। 4 খণ্ড রামায়ণ তারা কপি করত, সে রামায়ণ কপি করে তারা কত পেয়েছিল? নগদ 7 টাকা। কিন্তু কাপড়, নগদ 7 টাকা। আর কি পেত? দেখো এখানে শর্ট কোশ্চেন হয় একটা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। হয়েছে? এগুলো পেতেন আর কি। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 12 আনা পয়সা দিলে একজন ভালো হাতের লেখার হয় এরকম একজন ব্যক্তিকে দিয়ে 32,000 অক্ষর লেখানো যেত। বেশ, তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। অর্থাৎ এই পুঁথিগুলোর পেছনে কত মানুষের কত পরিশ্রম রয়েছে একবার ভেবে দেখো। কত হাজার হাজার কষ্ট করেছে এরা, হাজার হাজার কষ্ট করে যাচ্ছে, কিন্তু তাদের মাহাত্ম্যটা শুধু দেখো। তারা অ্যাকচুয়ালি হাজার হাজার কষ্ট তো হয় না, হাজার হাজার ঘন্টা কাজ করে গেছে তারা, কত শত শত পরিশ্রম, মানে প্রাণ খোলা পরিশ্রম করে গেছে। সেই পরিশ্রম করার ফসল হচ্ছে কি? এই পুঁথিগুলো, যার কদর আজও আমাদের কাছে আছে। তাই প্রাবন্ধিক কি বলছেন?
এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। বেশ, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়। কেন বলা হয় কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর? একটা তলোয়ার একটা তলোয়ার দিয়ে একটা মানুষকে 2 মিনিটে বা 5 মিনিটে কত, একটা তলোয়ার দিয়ে একসঙ্গে কটা মানুষকে কাটা যাবে ভেবে না? যুদ্ধ হচ্ছে মনে করো, একটা রাজা একটা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, কটা মানুষকে সে কাটতে পারবে? 10টা, 50টা, 100টা, 1000টা? ভাবো, একজন সাংবাদিক একটা পেন দিয়ে লিখছেন একটা প্রতিবেদন, যেখানে বলছেন এই হলো এই হলো এই হলো, সেটা পত্রিকায় বেরিয়ে গেল। তখন তো পত্রিকা পেনে লেখা হতো। এই পেনটার খোঁচাতে পত্রিকাটা যেই পরের দিন সকালে বেরিয়ে যাবে, লাখ লাখ কোটি কোটি মানুষ জানতে পেরে যাবে কি ঘটনা ঘটেছে। অর্থাৎ একটা মানুষকে মাটিতে মিশিয়ে দিতে কিংবা একটা মাটিতে মিশে যাওয়া মানুষকে উপরে তুলতে একটা পেনের খোঁচাই যথেষ্ট। কিন্তু একটা তলোয়ার দিয়ে একটা সাম্রাজ্যকে শেষ করতে কদিন লাগবে? প্রথম কথা, শেষ করা সম্ভবই নয় একটা মানুষের পক্ষে, তলোয়ারের পক্ষে। দেখো, ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চাই, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়। এবার দেখো, এখানটাতে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে। ব্যারেল মানে হচ্ছে পিপে বা বন্দুকের নল, আর কার্টিজ হচ্ছে সে ভিতরের যে টোটাটা। এবার দেখো কি হয়েছে না, কেউ কেউ বলছে ঠিক আছে, প্রাবন্ধিকও কেমন দেখো কথাটাগুলো ঘষে দেখো। আচ্ছা, পেন তো খুব শক্তিধর মেনে এলাম, আপনি তলোয়ারের উদাহরণ দিলেন। যদি ব্যারেল আর কার্টিজ হয়, অর্থাৎ বন্দুকের নল আর বন্দুক হয়, ধার করে গুলি বেরোবে, কত লোক মরবে? তবুও দেখো, এদের থেকেও কলমের ক্ষমতা অনেক বেশি। তুমি একটা মানুষকে কারো ক্ষতি করলে, সে একটা অ্যাপ্লিকেশন লিখে কোনো একটা জায়গায় সাবমিট করলো, তুমি তার শারীরিক ক্ষতি করেছো, 2 চড় মেরেছো, সে থানায় যে একটা অ্যাপ্লিকেশন কোড দিল, তোমাকে থানায় নিয়ে গিয়ে সে 50 চড় খাইয়ে দিতে পারে একটা অ্যাপ্লিকেশনের জোরে। কার জোর বেশি হলো? স্যার পেনের, তাই না? পেনকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্র। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। বারুদের গন্ধ মানে কি? হিংসা। আচ্ছা, এখানে তোমরা একটা প্রশ্ন আমাকে করেছিলে, কদাচিৎ মানে হচ্ছে কখনো। বারুদ কি? বারুদ হচ্ছে বিস্ফোরক দ্রব্য। কিন্তু যখন এই ব্যারেল, কার্টিজ প্রসঙ্গ আসবে, সেখানে কি আসছে? হিংসার প্রসঙ্গ আসছে না? তাই সেই কথাটা এখানে প্রাবন্ধিক বলেছেন। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকেও সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে কুর কিংবা মিথ্যাচারীর প্রতিপক্ষের সঙ্গে। দেখো, সত্যের সঙ্গে মিথ্যাবাদীদের লড়াই চিরকাল হয়েছে। নিজেকে টিকিয়ে রাখার জন্য সবসময় মিথ্যার বিরুদ্ধে লড়তেই হয় মানুষকে, কারণ মিথ্যা হচ্ছে মানুষের চিরকাল প্রতিপক্ষ। কেন স্যার মিথ্যা কেন চিরকাল প্রতিপক্ষ কেন? দেখো, মিথ্যা দিয়ে তুমি একটা সাময়িক যুদ্ধ জয়লাভ করে দিতে পারবে, কিন্তু মিথ্যা দীর্ঘদিন চাপা থাকবে না, সে প্রকাশ পাবেই পাবে। এটাই হচ্ছে সত্যের ধর্ম। সত্যের কলটা কি বলতো? এটাতে কারেন্ট লাগে না, বাতাসে নড়ে, টিক 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 করে যাচ্ছে আসছে। আর মিথ্যা কি বলতো? মিথ্যা হচ্ছে কারেন্টে ফুল স্পিডে চললো, করে চললো, একটু পরেই শেষ। এবার দেখো, কলকাতার ইতিহাসেও এক ধরনের ডুয়েলের বাংলা হচ্ছে দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। আমি প্রথমে বলেছি, প্রাবন্ধিক শ্রীপান্ত মহাশয় কলমকে খুব ভালোবাসতেন, কলমের ব্যবহারকে খুব ভালোবাসতেন। স্যার আপনি একটা শব্দ বললেন দ্বৈরথ বা ডুয়েল। স্যার দ্বৈরথ মানে দুটো পক্ষের মধ্যে ঝগড়া, আর কিচ্ছু না, এর মধ্যে নো রকেট সায়েন্স। ওকে, তো আমাদের আচ্ছা গোটা প্রবন্ধটা পড়া হচ্ছে, তোমরা এটা বুঝতে পারছো যে প্রাবন্ধিক কোন পক্ষের? স্যার অবশ্যই বুঝতে পারছি প্রাবন্ধিক পেনের পক্ষের, বাস এটুকু বুঝলে আমার হবে। তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। বাহ,
অনেকে ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। টাইপরাইটারে কে লিখে গেছেন? তিনি অন্নদাশঙ্কর রায়। টাইপরাইটারে কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। শর্ট কোশ্চেন। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে হয়েছে, অর্থাৎ পেনে লিখছেন। তাহলে প্রথম টাইপরাইটারে কে লিখে গেছেন? অনেক ধরে ধরে টাইপরাইটার লিখেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটারে লেখার একটা চেষ্টা করছেন তিনি। সম্ভবত শেষ পর্যন্ত, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। শর্ট কোশ্চেন, আরে পড়েছিল এটা। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? সত্যজিৎ রায়। পড়েছিল এবছর এটা। তার অনেক সুন্দর সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখায় কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। তোমরা জানো রবীন্দ্রনাথ কী করে শিল্পী হয়েছিল? রবীন্দ্রনাথ ধরো কোনো কিছু একটা খাতায় কাটছে, তো ভুল লেখা হয়ে গেছে, সেটা কাটছে, সেটাকে ডিজাইন করে কাটতো। সেখান থেকেই রবীন্দ্রনাথের কিন্তু শিল্পী সত্তার অর্থাৎ ড্রয়িংয়ের সৃষ্টি রবীন্দ্রনাথের। আচ্ছা, পাণ্ডুলিপি মানে ধরো কবিতা ছাপা হওয়ার আগে যেখানে লেখা হতো সেটাকে বলা হয় পাণ্ডুলিপি। ওকে, এবার দেখো, অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে। এটা প্রাবন্ধিক ঠুকছেন কম্পিউটার। অর্থাৎ গোটা প্রবন্ধটার মধ্যে প্রাবন্ধিক শ্রীকান্ত মহাশয়ের পেনের সাথে একটা কম্পিউটারের ডুয়েল লাগিয়ে রেখেছেন। দেখো, শ্রীকান্ত মহাশয় পেনের পক্ষে, আর তিনি ঠুকে যাচ্ছেন কাকে? কলমকে। ঠুকে যাচ্ছেন কাকে? কম্পিউটারকে, কলমকে নয়। কলমের পক্ষে শ্রীকান্ত মহাশয়, যার বিদ্রোহ গোটা প্রবন্ধটাতে তিনি বিদ্রোহ করছেন কার বিরুদ্ধে? কম্পিউটারের বিরুদ্ধে, যে কম্পিউটার এসে কলমটাকে শেষ করে দিল। দেখো, কম্পিউটারে নাকি ছবি আঁকতে পারে, প্রাবন্ধিক দাম করে ঠুকে দিল এখান থেকে একটা। কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী। শ্রীকান্ত মহাশয় কিন্তু কম্পিউটারকে ছাড়েননি। বলছে আচ্ছা কম্পিউটার ছবি আঁকতে পারে, বেশ, এর মধ্যে নো রকেট সায়েন্স, কিন্তু সেই ছবিটা শিল্পীর না কম্পিউটার মেশিনের? কার কদর বেশি? এটা তোমরা ঠিক করে বলো। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে আমি কালিখেকো কলমের ভক্ত বটে, অর্থাৎ আমি কালি পেন, বল পেন বা পেনের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। শ্রীকান্ত মহাশয় কালি পেনের ভক্ত ছিলেন, কিন্তু তাই বলে শ্রীকান্ত মহাশয়ের পেন বা বল পেনের সঙ্গে কোনো তার বিবাদ নেই, কারণ শ্রীকান্ত মহাশয় পেনের পক্ষে আছেন। কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। আলটিমেট গোটা প্রবন্ধ জুড়ে শ্রীকান্ত মহাশয় পেনকে সাপোর্ট করে যাচ্ছেন। দ্বৈরথটা কার বিরুদ্ধে? ডুয়েলটা কার সঙ্গে হচ্ছে? গোটা প্রবন্ধে ডুয়েল হচ্ছে পেন বনাম কম্পিউটার। এটা মনে রাখবে, তোমার উত্তরে এটাই মেন থিম হবে। দেখো, ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। এটা কে বলছেন? ফরাসি কবি। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অ্যাকচুয়ালি এটা আমার বিখ্যাত লাইন, আমার ভীষণ ভালো লাগে। এটা আমি যতবার পড়ি ততবারই এটা আমার ভীষণ ভালো লাগে। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। দেখো, কাউকে পাম দিয়ে উপরে তুলে তাকে হারানো, দেখো কী হবে। কাউকে যুদ্ধে হারাতে গেলে না, তার সম্বন্ধে ভালো ভালো সুনাম করে দাও, সে এমনি হেরে যাবে। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। মৃত ব্যক্তির সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই, ভেবেই নাও না আমি মৃত। হ্যাঁ, এবার অন্তত নিবের কলমকে দেখা গিয়েছে
হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে কীভাবে? অসাধারণ লেখক, অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনাম, কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। অর্থাৎ তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে কী হয়েছিল না, নিজের হাতের কলম হঠাৎ ভুলবশত বা অসাবধানতাবশত বুকে ফুটে গিয়েছিল, আর সেই আঘাতের পরিণতিই নাকি তার মৃত্যু, যে কারণে তার মৃত্যু হয়েছিল। এখন পাণ্ডুলিপি মনে হচ্ছে যেটা প্রথম লেখার খসড়া, এটা তোমরা জানো। আর কালি খেকো কলম মানে যে কলমে কালি ভরা হয়, এটা মনে রাখো। স্বনামধন্য মানে নিজের নামে যেটা বললাম। এখান থেকে আমি অর্থ করে রেখেছি কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। এর সম্বন্ধে শুনে নাও তোমাদেরকে, এটা আর কিছু মনে রাখতে হবে না। এটা 1847 পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা শ্যামনগরে এক খ্যাতনামা কথা সাহিত্যিকের জন্ম হয়। ডমরুচরিত তার উল্লেখযোগ্য হাস্যরসাত্মক গল্প সংকলন, যদি কখনো সময় পাও পড়ে দেখবে, পেট ছিঁড়ে যাবে হেসে হেসে। তো এই গ্রন্থটি তার মৃত্যুর পর 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ডমরুধর তার সৃষ্ট বিখ্যাত চরিত্র, কঙ্কাবতী, ভূত মানুষ, ফোকলা দিগম্বর, মুক্তামালা, নয়নচাঁদের ব্যবসা প্রভৃতি তার উল্লেখযোগ্য সাহিত্য। 1919 খ্রিস্টাব্দে লেখকের মৃত্যু হয়। বাংলা সাহিত্যে মজলিসি গল্প প্রচলনের ক্ষেত্রে তার কৃতিত্ব প্রশংসনীয়। হয়েছে? তো চলো আজ এ পর্যন্তই, অনেক ধন্যবাদ। এর পরের দিন কালি কলমের নোটস ফর মাধ্যমিক 2025, নট ফর ফার্স্ট সামেটিভ অর সেকেন্ড সামেটিভ অর টেস্ট, হোয়াট এভার ইউ সে। থ্যাংক ইউ, চলো খুব ভালো থেকো।